স্যার এখান থেকে স্টার্ট করব। ওকে, এখান থেকে স্টার্ট করব 10.6 হ্যাঁ। ওকে, অক্সিডেশন নাম্বারস অফ পিরিয়ড 3 ক্লোরাইড দেখো, যদি খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, silicon tetrachloride, phosphorus pentachloride, and AsCl2. That's how it goes. Chloride আরো আছে, S2Cl2 হইতে পারে, সো এখানে অক্সিডেশন স্টেট চেঞ্জ হবে, সো এটা জাস্ট দেখা দরকার যে এটা কি হইতেছে। Effect of water on chlorides of period 3 elements, এটা ইম্পর্টেন্ট। যখন ওয়াটারে ডিসলভ করতেছি তখন দেখো সোডিয়াম ক্লোরাইড is giving pH 7, as you go from left to right pH is decreasing, বুঝা যায়? আর তোমরা জানো নন মেটাল সালফার ডাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, হ্যাঁ, সিলিকন টেট্রাক্লোরাইড, এগুলো কি, আর Al2Cl6 এটাও ইভেন সেমি মেটাল, মানে অ্যামফোটেরিক তো Al2Cl6, সো এইটাও তোমার chlorides react with water giving off white fumes of hydrogen chloride gas and the pH is pretty low, right? 3.222. so অ্যালুমিনিয়াম থেকে onward acidic pH, ঠিক আছে। আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তোমরা জানো নিউট্রাল সলিউশন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড অলমোস্ট নিউট্রাল সলিউশন, দ্যাটস হাউ ইট গোস, জাস্ট ইনফরমেটিভ। আচ্ছা, লাস্ট ক্লাসে বলতেছিলাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমারটা উই উইল ডিসকাস। এই তানিশা খেয়াল করো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমারটা উই উইল ডিসকাস। দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে এই দুইটা জিনিস ভুলে যাও, এটা নাই সে এটাও নাই, এটা এই দুইটাকে ভুলে যাও, বুঝছো? এবার দেখো এই দুইটাকে স্প্লিট করো, মানে স্প্লিট করে ফেললাম, আলাদা করে ফেললাম। AlCl3, অ্যালুমিনিয়ামের আউটার শেলে 3টা ইলেকট্রন আছে, তাহলে ডট ক্রস ডট ক্রস ডট ক্রস, বোঝা যায়? এই দেখো 1টা 2টা 3টা, তাহলে এই জায়গাটা ব্ল্যাঙ্ক না অ্যালুমিনিয়ামের? অ্যালুমিনিয়ামের এই জায়গাটা ব্ল্যাঙ্ক না? ব্ল্যাঙ্ক, হ্যাঁ, এই দেখো ব্ল্যাঙ্ক। এই দুইটা ইলেকট্রন কিন্তু অ্যালুমিনিয়ামের না, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন হচ্ছে ডট ইলেকট্রন, এই ক্রস ইলেকট্রন হচ্ছে ক্লোরিনের, তাহলে এই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে। এখানেও এই AlCl3 এরও এখানে ডট ক্রস ডট ক্রস ডট ক্রস এটা ব্ল্যাঙ্ক আছে, তাহলে এই যে ব্ল্যাঙ্ক যে দুইটা জায়গা, এই দুইটা জায়গাতে কি হইতেছে, দুইটা ডেটিভ কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতেছে, কে? ক্লোরিন এসে, মানে এই এটা ধরো নাম্বার 1 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা নাম্বার 2 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, নাম্বার 1 অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্লোরিন নাম্বার 2 অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়ামের সাথে ডেটিভ কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতেছে, সো দ্যাট ইজ দ্য থিং, ক্লোরিন থেকে অ্যালুমিনিয়ামের দিকে ইলেকট্রন, আর এখানে নাম্বার 2 এর ক্লোরিন নাম্বার 1 এর অ্যালুমিনিয়ামের সাথে ডেটিভ কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতেছে, সো দিস ইজ দ্য থিং, বুঝা যায়? হ্যাঁ, তাহলে কিভাবে ড্র করবা দেখো, আমি ড্র করে দেখাই একবার। অ্যালুমিনিয়াম ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, হ্যাঁ, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, এই যে আরেকটা ক্লোরিন, হ্যাঁ, ক্লোরিন, এরপর কি আবার অ্যালুমিনিয়াম ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এই অ্যালুমিনিয়াম আর এই ক্লোরিনের মধ্যে ডেটিভ কোভ্যালেন্ট বন্ড, দেখো অ্যারো কিন্তু এদিকে, কেন? বিকজ ক্লোরিন ইজ ডোনেটিং ইলেকট্রন, নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, আর এই ক্লোরিন এই অ্যালুমিনিয়ামকে আরেকটা ইলেকট্রন দিচ্ছে, সো দ্যাট ইজ হাউ ইউ নিড টু ড্র দ্য ডাইমার। আমরা বলছি এটা হচ্ছে ডাইমার, মনোমার ডাইমার, দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড জয়েন হইছে একটা আরেকটার সাথে, কি দিয়ে? ডেটিভ কোভ্যালেন্ট বন্ড, দুইটা ডেটিভ কোভ্যালেন্ট বন্ড আছে, and this drawing you must practice. এটা না আপনি এক্সট্রা ক্লোরিন ড্র করেছেন না ওই পাশে? কই the right side এ? হ্যাঁ, এটা বুঝেছি, এটা না, so that is the thing, হ্যাঁ রাইট, তিনটা 6টা ক্লোরিন, রাইট, থ্যাংক ইউ। সো এইটা খুব বেশি দরকার নাই, এইটা রাদার দরকার, এই যে এই ড্রয়িংটা, ওরা যেটা নিচে যেটা দিছে, and you must show the dative covalent bond by these arrows. So এই যে এরকম একটা যদি এটাকে একটা স্কয়ার চিন্তা করো, একটা স্কয়ার যদি চিন্তা করো, ড্রয়িংটা কিভাবে করবো এটা বলতেছি। অ্যালুমিনিয়াম দিলা, 4 সাইডে 4টা ক্লোরিন দিলা, ঠিক আছে, এরপর এটা হচ্ছে আরেকটা স্কয়ার, অ্যালুমিনিয়াম
আর চার সাইডে মানে দুইটা স্কোয়ার ড্র করবা পাশাপাশি, ব্যাপারটা হচ্ছে এরকম, মাঝখানে অ্যালুমিনিয়াম থাকবে দুইটা স্কোয়ার সেন্টার। এরপর তুমি এইখানে এই কর্নার আর এই কর্নারে হচ্ছে কানেক্টিং করে দিবা ডেটিভ দিয়ে। যদি প্র্যাকটিস না করো এক্সাম হলে পাবা। ওকে, ঠিক আছে। Important as we go across period 3, the structures of chlorides change from ionic metal chlorides, which are neutral, to metallic chlorides, which can be hydrolyzed by water to form acids as one of the products, to simple molecular chlorides, which form acids when added to water. So metallic chloride, they are slightly acidic, which can be hydrolyzed by water. So water সাথে hydrolysis করে এই যে সে তোমার NaCl যদি তুমি ওয়াটারের সাথে হাইড্রোলাইসিস করো, সামটাইমস যেটা হয় NaOCl বা ম্যাগনেসিয়াম OCl, এই টাইপের কম্পাউন্ড ফর্ম করে which are slightly acidic। ঠিক আছে, সো এটা জাস্ট ইনফরমেশন, দ্যাটস ইট। সো নিউট্রাল থেকে onwards, metal chlorides are neutral. Some metallic chlorides, they can be hydrolyzed with water to form acids. যেমন ধরো এখানে যে আমরা বলতেছি each relatively small and highly charged aluminium 3+ ion, এই যে aluminium 3+ ion-টা আসলে কেমন, এই যে aluminium 3+ aqueous লিখো তো তুমি, তাই না? এভাবে লিখি না আমরা, হ্যাঁ? কিন্তু এই aqueous-টা মানে কি আসলে? মানে হচ্ছে এরকম, aluminium 3+ is joined with 6 water molecules, OH2, 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 OH2। ওকে, 6 এর জন্য এটাকে এইভাবে লিখতেছে, হেক্সা অ্যাকোয়া অ্যালুমিনিয়াম 3+ ion। 6টা অ্যাকোয়া মানে ওয়াটার is connected with the aluminum 3+ ion. So that's how we, মানে তুমি যদি আসলে বলতে চাও যে অ্যালুমিনিয়াম 3+ ion ওয়াটারের সাথে কি করে, so they form bonds with 6 water molecules and thereby the structure is like this। ঠিক আছে, so এটা যখন each relatively small and highly charged aluminium 3+ ion hydrated and causes a water molecule bonded to it to lose hydrogen ion, this turns the solution acidic। এই যে দেখো aluminium 3+, এই দেখো 5টা ওয়াটার, আর এই যে একটা ওয়াটার থেকে হাইড্রোজেন আয়ন বের হয়ে এখানে এই যে হাইড্রোজেন আয়ন ফর্ম করছে। হ্যাঁ, একটা ওয়াটার থেকে হাইড্রোজেন আয়ন, এটাকে আমরা বলি ডিপ্রোটনেটেড, মানে একটা ওয়াটার থেকে একটা প্রোটন বের হয়ে গেছে, বের হয়েছে হাইড্রোজেন আয়ন দিছে। সো ইটস কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন হুইচ ইজ বেসিক্যালি দ্য অ্যাসিডিক responsible for the acidic environment or acidic pH। ঠিক আছে, so that you need to understand to some extent। Non-metal chloride, silicon tetrachloride and phosphorus pentachloride, এই দেখো phosphorus pentachloride, silicon tetrachloride, ওরা যখন ওয়াটারের সাথে লিগ্যান্ড করে রিঅ্যাক্ট করে, এই দুটো রিঅ্যাকশন ইম্পর্টেন্ট, এক্সামে দেয় দুইটাই। একটা সিলিকন ডাইঅক্সাইড which is a non-metal oxide, and most importantly hydrogen chloride gas form করে। So this gas, if you dissolve in water, it will give you an acidic pH, number 1। এখানেও সেম, মিস্টি ফিউমস মানে হোয়াইট ফিউম ফর্ম করে, এই যে HCl, এই দুইটা ভালো করে মার্ক করো, মার্ক না করলে তো বুঝবাই না যে কোনটা পড়া লাগবে আর কোনটা পড়বো না। এই রিঅ্যাকশনটা খেয়াল করো, এটা বলছি, এটা কি বললাম, এটা হচ্ছে ডিপ্রোটনেশন। ডিপ্রোটনেশন মানে একটা প্রোটন বের হয়ে যাবে ওয়াটার লিগ্যান্ড, মানে ওয়াটার মলিকিউল থেকে। আর silicon tetrachloride, phosphorus pentachloride, why they are highly acidic? Because when water reacts with them, they form silicon dioxide and hydrogen chloride gas। আর এখানে হচ্ছে ফসফরিক অ্যাসিড, এটা তো চিনো তাই না, H3PO4 উইক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এগুলো লিখে নাও, আর কেউ কিন্তু বলবে না। আর এটা আন্ডার করো, ভালো করে স্টার মার্ক দাও, যাতে যখন পেজ উল্টাইতেছো এটা যাতে চোখে পড়ে যে এটা রিভাইজ করা লাগবে, স্টার মার্ক দাও, কারণ লট অফ ইনফরমেশন কিন্তু। সো এই তিনটা রিঅ্যাকশন ইজ ইম্পর্টেন্ট, এই পেজ থেকে এই ডাইমারটা ইম্পর্টেন্ট। সো এই গেল কোয়েশ্চেন নাম্বার 8।
deducing the position of an element in the periodic table. সো এটা হচ্ছে অ্যানালিটিক্যাল আর কি, কোয়েশ্চেন দিবে তোমাকে ডিডিউস করতে বলবে যে এটা তুমি কি মনে করো। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, element G forms a chloride. It forms a chloride which reacts with water to form a solution of pH 1. কোন দিকে দেখবা এটা? নন মেটালের দিকে দেখবা, তাই না? হ্যাঁ, মেটালের দিকে দেখবা না। It seems it is a non-metal. It forms an oxide which has melting point of 1610 degree. ঠিক আছে, তাহলে which forms an oxide, এই element G। তাহলে element G ফার্স্টে আমরা বুঝলাম কি, সিন্স এটা ক্লোরাইড, এটার ক্লোরাইডটা হচ্ছে pH 1 দেয়, তার মানে ইটস এ নন মেটাল, নাম্বার 1। তার মানে আমরা জিগজ্যাগ লাইনের রাইট সাইডে দেখব। It forms an oxide which has a melting point of 1610 degree, very high melting point, pretty high, right? The oxide does not dissolve in or react with aqueous sodium hydroxide. অক্সাইডটা কি করে না, ডিসলভ হয় না, আবার রিঅ্যাক্টও করে না aqueous sodium hydroxide সাথে, মানে অ্যালকালির সাথে রিঅ্যাকশন দেয় না ওই অক্সাইডটা। ঠিক আছে, ডিডিউস দ্য পসিবল পজিশন অফ G in the periodic table. পসিবল পজিশন, তাহলে ওরা দেখো, use the pH data to decide whether G is likely to be metal or non-metal. So non-metal. Low pH suggests that it is a metal chloride. It is a metal chloride which undergoes hydrolysis, so is likely to be group 13 to group 17. এইটা ভুল লিখছে, এখানে নন মেটাল হবে শব্দটা। তোমাদের বুকে কি আছে? নন মেটাল? না না, এই মেটাল আছে না নন মেটাল আছে? ভুল লিখছে না? Low pH suggests that it should be a non-metal chloride which undergoes hydrolysis, so is likely to be in group 13 and group 17. Which undergoes hydrolysis বলতেছে না? আচ্ছা দেখি এরপর কি বলে। Use the solubility data. The oxide does not dissolve in sodium hydroxide. This rules out aluminium oxide because this reacts. Aluminium oxide আমরা কি জানি? Aluminium oxide is amphoteric, right? হ্যাঁ, so aluminium oxide যদি হইতো তাহলে তো ডেফিনেটলি এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করতো, বাট আমরা দেখতেছি এটা অ্যালকালির সাথে রিঅ্যাক্ট করে না, এই যে aqueous sodium hydroxide সাথে রিঅ্যাক্ট করে না, so it should not be aluminium oxide. Use melting point of it. The melting point is high, so it is likely to be a giant covalent structure, তাই না? Non-metal, আবার very high melting and boiling point. In group 14, তাহলে এটা group 4 হওয়ার কথা। It cannot be in period 2 because carbon dioxide is a gas. হ্যাঁ, এটা তো ইয়ে না, এই যে দেখো কথাটা, it forms an oxide which has a melting point of 1610. তাহলে যদি এটা কার্বন হয়, ডেফিনেটলি এটা জায়ান্ট কোভ্যালেন্ট। যদি কার্বন হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড হওয়া পসিবল না, বিকজ কার্বন ডাইঅক্সাইড তো গ্যাস। তাহলে সিলিকন ডাইঅক্সাইড হওয়াটা is very possible, so it would be in period 3 or lower than period 3. So mostly silicon dioxide আমরা so far what we know, এরপরে আরো নিচে টিন অক্সাইড, lead oxide এগুলো হইতে পারে, but normally silicon dioxide হওয়ার কথা because the melting point is very very high. We know silicon dioxide is a giant covalent structure which has a very high melting point. এটা কি বোঝা যায় মোটামুটি? হ্যাঁ, so ওই যে ওই কথাটা কিন্তু ভুল, নন মেটাল না, এটা মেটাল ক্লোরাইড, মানে মেটাল ক্লোরাইড না, নন মেটাল ক্লোরাইড। স্যার যখন এটা বলে the oxide does not dissolve or react with aqueous sodium hydroxide, তোমরা চিন্তা করতে পারো না যে এটা insoluble issue? এটা তো ইনসলিবল বলেই দিছে। হ্যাঁ, তো এইভাবে চিন্তা করে শুধু একটা প্রপার্টি দিয়ে তো তুমি বের করতে পারতেছো না। ফার্স্টে বলছে ক্লোরাইড যেটা, এটাকে ডিসলভ করলে পিএইচ লো হয়, এটা দিয়ে বুঝলা তুমি এটা একটা নন মেটাল। এখন নন মেটাল আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে না। সোডিয়াম নন মেটাল অক্সাইড যদি হইতো অ্যাসিডিক, ওরকম যদি অ্যাসিডিক হইতো, মানে সাম অ্যাসিড, মোস্ট অফ দ্য অ্যাসিডস দে রিঅ্যাক্ট উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড, রাইট অর রং? এখন এইটা অ্যাসিডিক কিন্তু আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেও রিঅ্যাক্ট করে না, তার মানে কি? ইটস ডেফিনেটলি নট অ্যালুমিনিয়াম অক্সাইড, মানে অ্যামফোটেরিকও না, আবার অ্যাসিডিক প্রপার্টি আছে কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইড টাইপের অ্যাসিড না, বা হচ্ছে যে একটু আগে যেটা দেখলাম সালফার ক্লোরাইড টাইপের অ্যাসিড না। সো ইট ইজ অ্যান অ্যাসিড which is মানে either in solid form or in gaseous state.
ডেফিনেটলি সলিড স্টেট কেন? বিকজ মেল্টিং টেম্পারেচার ইজ ভেরি হাই, গ্যাসিয়াস তো হওয়ার কথা না। এইভাবে আমরা জিনিসটাকে বের করলাম। সেলেনিয়াম নাম্বার 2, selenium is a group 16 and period 4 of the periodic table predicts some physical and chemical properties of selenium. তাহলে গ্রুপ 16 আর পিরিয়ড 4 এটার তোমার দিবা কিছু মানে the properties you know already ওইখান থেকে দিবা। নাম্বার 9, সো এটা জাস্ট দেখলাম and that is the end of your chapter. এই গ্রাফগুলা যেগুলো বলছি, এই যে এই টাইপের গ্রাফ ওরা দিবে, দিয়ে বলবে যে এটাকে এক্সপ্লেইন করো। এটা কিসের গ্রাফ? অ্যাটমিক নাম্বার, এন্ড এই প্রপার্টিটা কিসের প্রপার্টি? আইডেন্টিফাই দ্য প্রপার্টি। দুইটা ড্রপ আছে, আস্তে আস্তে পড়ছিলাম না এই গ্রাফটা। Sir, atomic radii. No, ionization energy, first ionization energy, শুধু ionization energy না, first ionization energy, ঠিক আছে? মনে আছে বলছিলাম গ্রুপ 2 আর গ্রুপ 3 এর মধ্যে একটা স্মল ড্রপ আছে, আর গ্রুপ 5 আর 6 এর মধ্যে একটা স্মল ড্রপ আছে। সেটা যদি 11 to 18, তো এটা ম্যাগনেসিয়াম, এটা অ্যালুমিনিয়াম, স্মল ড্রপ, আর এটা ফসফরাস, এটা সালফার, স্মল ড্রপ, ঠিক আছে? সো এইগুলা তোমার ইম্পর্টেন্ট। এরপর দেখো জেনারেল ট্রেন্ড ইন, এটা কি মেল্টিং পয়েন্ট, তাই না? তাহলে এইটা হচ্ছে সে 5, তো লিথিয়াম, ব্যারিডিয়াম, বোরন, কার্বন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, হ্যাঁ, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপর কি, তারপর এই যে এইভাবে যাইতেছে, সরি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, কি বলি, লিথিয়াম, ব্যারিলিয়াম, বোরন, কার্বন, ভুল বলছি, লিথিয়াম, ব্যারিলিয়াম, বোরন, কার্বন, এরপর নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সরি নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এরপর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। এ দেখো জায়ান্ট কোভ্যালেন্ট, হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট, তাই না? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। এই যে ধরো ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন খুব কম। বোঝা যায়? হ্যাঁ, প্যাটার্ন গুলো বোঝা যায় না? তাহলে দেখো এইখানে একটা, এখানে রাইস ক্যান, এগুলো রাইস ক্যান, হ্যাঁ, মেটালিক, রাইট? এটা জায়ান্ট কোভ্যালেন্ট। এরপর এগুলো এত কম কেন? সিম্পল মলিকুলার। এরপর এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জায়ান্ট মেটালিক, সিলিকন জায়ান্ট কোভ্যালেন্ট, আবার এগুলো ড্রপ কেন? সিম্পল মলিকুলার, রাইট? সো এইভাবে জিনিসগুলো বোঝা দরকার। এই যে তোমাদের এই টেবিল গুলা খুব সুন্দর, হ্যাঁ, সেলফ এভালুয়েশন, দেখবা যে পারো নাকি সবকিছু। তাহলে এই চ্যাপ্টার ডান, হ্যাঁ, আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। গ্রুপ 2 স্টার্ট করি, হ্যাঁ। গ্রুপ 2 কে কি বলি? গ্রুপ 1 হচ্ছে অ্যালকালি মেটালস, আর এগুলো হচ্ছে অ্যালকালাইন আর্থ, হ্যাঁ, কারণ আর্থের সারফেস এগুলো অনেক পাওয়া যায়। সো দেখো সবগুলোর হচ্ছে S2 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 S2, okay, fine. Outer electron is going to S orbital. So since group 2 are all metals, এই দেখো ওদের মেটালিক রেডিয়াস কিভাবে বের করলাম? একটা মেটালে দুইটা পরপর দুইটা অ্যাটমের একটা সেন্টার থেকে আরেকটা সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স ডিভাইডেড বাই 2 ইজ দ্য মেটালিক রেডিয়াস। সো গ্রুপ 2 সবগুলা কি বের করবো আমরা? মেটালিক রেডিয়াস, ওকে। যদি কোভ্যালেন্ট সাবস্টেন্স হয় কোভ্যালেন্ট রেডিয়াস, যদি সিম্পল মলিকুলার হয় তাহলে হচ্ছে ওই ভ্যান ডার ওয়ালস রেডিয়াস, আর যদি মেটাল হয় তাহলে মেটালিক রেডিয়াস। মনে আছে তো, না নাকি?
তাহলে এই যে metallic radius as we go from as we go down the group metallic radius will rise এগুলো বোঝা যায় খুব ইজিলি melting and boiling point এর কি অবস্থা তোমার since the charge on metal ion will be same distance মানে metal ion এর radius কি কমে যাইতেছে না নাকি বাড়তেছে কমতেছে metal ion এর radius কমতেছে গ্রুপ 2 নিচের দিকে গেলে কি হয় একটা করে পিরিয়ড বাড়তেছে না তাহলে মেটাল আয়নের রেডিয়াস বাড়তেছে তাইলে দেখো 2 প্লাস চার্জ সবগুলার ভলিউম কি সাইজ অফ দা মেটাল আয়নস তাহলে মেটাল আয়নের সাইজ যদি বড় হয় তাহলে কি এই ডিনোমিনেটর বাড়তেছে না তাহলে চার্জ ডেনসিটি যেটাকে আমরা বলি চার্জ ডেনসিটি কি হইতেছে as you go down the group আয়নের সাইজ বড় হইতেছে মানে ভলিউম বেড়ে যাইতেছে চার্জ সেম থাকতেছে তাহলে চার্জ ডেনসিটি কমে যাইতেছে না বুঝা যায় কথাটা চার্জ ডেনসিটি ইজ ডিক্রিজিং তাহলে চার্জ ডেনসিটি যত কম হবে ডিলোকালাইজ ইলেকট্রনের সাথে মেটাল আয়নের অ্যাট্রাকশন তত কমে যাবে না তাহলে এগুলোকে স্প্লিট করতে কি লাগবে as we go down there should be a general trend to decrease the melting point and boiling point ঠিক আছে density এখানে একটা odd number আছে magnesium that's for a defined reason 650 এটা magnesium এর melting point কেন কম এটা আমরা পরে ডিসকাস করতেছি density কি যত তুমি নিচে যাইতেছো there should be a general trend in increase of density কেন because nucleus neutron number mass number মানে mass of the density মানে কি mass by volume না since atomic number বাড়তেছে so proton number বাড়তেছে neutron বাইরে যাইতেছে so mass is increasing right so there should be a general trend in increase melting point beryllium then magnesium একটা drop আছে calcium strontium barium so there is a general trend in decrease of melting point because of what because of charge density of the metal ion is decreasing so that is how it goes density is এরকম একটা trend so that is it right ionic radius just এগুলা you just keep in your mind why general here right so এটা জাস্ট ইনফরমেশন গুলো মাথায় রাখা দরকার হ্যাঁ যে এটা কেন হইতেছে জেনারেল ট্রেন্ড এটা কেন মানে ওয়াই কমতেছে তোমার মেল্টিং পয়েন্ট কেন কমতেছে জেনারেল ট্রেন্ড কি এটা জাস্ট খেয়াল রাখা no one will ask you যে what is the melting point of this and that right what is the density of this and that these are not questions for you reactions of group 2 elements oxidation number change কি metal গুলো হচ্ছে 0 when they are in element form and they will lose the outer shell electrons 2 electrons to form magnetic মানে 2 plus ion right so that's how it goes first ionization energy দেখো as we go from beryllium to barium it is decreasing why because electrons are going further away from the nucleus right our shielding is increasing only nuclear charge is and also nuclear charge is increasing but other two factors মানে shielding and the distance between the nucleus and outer shell encompasses nuclear charge বাড়তেছে এটার জন্য তো nuclear charge যদি বাড়ে তাহলে তো ইলেকট্রন গেট রিড আউট করা তোমার জন্য ডিফিকাল্ট হইতো বাট আমরা তো দেখতেছি ইজিয়ার হইতেছে কেন because even though the nuclear charge is increasing other two factors which is shielding is increasing and the distance is increasing এই দুইটা factor cancel out the first factor which is nuclear charge বোঝা যায় কথাটা আমরা বলছি যে ionization energy discussion আসলেই তিনটা অ্যাসপেক্ট থেকে ডিসকাস করতে so that is how it goes so first and second ionization energy দুইটাই কি করতেছে it is decreasing right এই যে দেখো এখানে বলছে the greater shielding effect provided an extra inner shells of electrons so inner shell বাড়তেছে as you go from as you go down the group the larger distance of the outermost electrons from the nucleus outweigh
the attraction of higher nuclear charge. So nuclear charge যদিও বাড়তেছে from beryllium to radium, other two factors, shielding is increasing and distance is increasing, which outweigh or cancel out the first factor, which is increased nuclear charge. ঠিক আছে? So এটা outweigh is a very good term, মানে এইটার উপরে উঠা যাইতেছে বাকি দুইটা ফ্যাক্টরের জন্য, so it is decreasing. ঠিক আছে, বোঝা যায়? Group 2 elements get more reactive down the group. কেন? এক নাম্বার হচ্ছে আমরা জানি যে the 2 electrons which need to go away is farthest from the nucleus as we go down the group, so it will be easier to remove those two electrons. But তুমি যদি এর ক্ষেত্রে বলো আয়নাইজেশন এনার্জি দিয়ে বলো কতটুকু এনার্জি লাগে ব্যারিলিয়ামকে ব্যারিলিয়াম 2+ আয়ন ফর্ম করতে 900 প্লাস 1760, হ্যাঁ, আর যদি ব্যারিয়াম বলো ব্যারিয়াম 2+ আয়ন ফর্ম করতে কত লাগবে অলমোস্ট 1500, এটা হচ্ছে অলমোস্ট 1500, এটা হচ্ছে অলমোস্ট 2700। তাইলে ব্যারিলিয়ামের দুইটা ইলেকট্রন রিমুভ করতে 2700 কিলোজুল পার মোল লাগে, whereas ব্যারিয়ামের মাত্র 1500 কিলোজুল পার মোল লাগে, রাইট? তাইলে it will be easier to form barium 2+ ion. So as we go down the group, barium মানে it becomes more reactive, the elements become more reactive. তাসনিয়া খুব ফোকাস দিয়ে ক্লাস করো, বুঝছো? Acidic reaction, magnesium and hydrochloric acid and calcium and hydrochloric acid, magnesium sulfuric acid, calcium sulfuric acid, এগুলো তো পারো, metal plus acid, salt and hydrogen gas, ঠিক আছে? জাস্ট এখানে একটু ইয়েটা দেখবা, যে একটু করে দেখবা যে as you go down the group the reaction will become more vigorous, তাই না, with acid because reactivity বেশি। গ্রুপ 2 তে সবচেয়ে রিঅ্যাক্টিভ কে? রেডিয়াম, তাহলে ওর রিঅ্যাকশন সবচেয়ে ভিগরাস হবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, এখানে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইজ অ্যাকুয়াস, ক্যালসিয়াম ক্লোরাইড ইজ অ্যাকুয়াস, ম্যাগনেসিয়াম সালফেট এগুলো অ্যাকুয়াস, বাট ক্যালসিয়াম সালফেট ইজ সলিড। ওয়াই? বিকজ অফ দ্য সলিবিলিটি, ইউ নো, যে সালফেটের মধ্যে খুব কম সালফেট আছে যেগুলো হচ্ছে সলিবল, স্পেশালি সালফেট সলিবিলিটিকে আমরা ডিসকাস করছি আগে। as you go down, তোমরা কি ব্যারিয়াম সালফেট কে চিনো? ব্যারিয়াম সালফেট, আমরা সালফেট টেস্টে ব্যারিয়াম সালফেট ফর্ম হয়েছিল না, হোয়াইট প্রেসিপিটেট। তাহলে ব্যারিয়াম সালফেট কি সলিবল না ইনসলিবল? হোয়াইট প্রেসিপিটেট, হোয়াইট প্রেসিপিটেট ফর্ম করে না, প্রেসিপিটেট মানে কি? ইনসলিবল, হোয়াইট প্রেসিপিটেট ফর্ম করে। তাহলে ব্যারিয়ামটা কোথায়? নিচের দিকে না? as you go down the group sulfate solubility decreases. এটা if required ছোট করে একটু নোট করে নাও এখানে। as test bar sulfate solubility decreases down the group, আর হাইড্রোক্সাইড সলিবিলিটি হচ্ছে একদম উল্টা, হাইড্রোক্সাইড সলিবিলিটি ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ। তাহলে ব্যারিয়াম সালফেট or radium sulfate is least soluble, whereas barium or radium hydroxide is most soluble. Magnesium sulfate is soluble, barium sulfate, magnesium sulfate, calcium sulfate is soluble, মানে more soluble. Calcium sulfate থেকে তো একদম sparingly soluble হইতে থাকে, magnesium sulfate is fully soluble, whereas calcium sulfate sparingly soluble, মানে you can say 10% solubility soluble and 90% হচ্ছে insoluble, so you will get many, মানে তুমি যদি calcium sulfate salt বানাও তাহলে দেখবা যে most of the calcium sulfate is in solid form, তাহলে ফিল্টার পেপারের উপরে calcium sulfate থাকবে, আবার ফিল্ট্রেটও তুমি অনেক calcium sulfate পাবা, কারণ কি এটা sparingly soluble, right? So দুইটাই solid and aqueous both can form, solid and aqueous. Okay, বুঝা যায়? Any question up to this? No, sir. ভালো লাগে? Okay, right. তাহলে আমরা যাইতে থাকি, এগুলা সব ইনফরমেশন কিন্তু, হ্যাঁ, most of them are information. Group 2 sulfates get less soluble going down the group. এটার সাথে কিন্তু আমি এটাও বলছি, এটা আবার পরে জিজ্ঞেস করুন না যে স্যার এটা বলেন নাই।
group 2 hydroxides get more soluble as we go down the group. More. উল্টা সালফেট সলিবিলিটি ঠিক উল্টা হচ্ছে হাইড্রোক্সাইড। কিভাবে খেয়াল রাখবা, তোমরা একটা জিনিস জানো, এটা হচ্ছে ব্যারিয়াম সালফেট ইজ ইনসলিবল। আর ব্যারিয়ামটা কোন দিকে? নিচের দিকে, তাহলে সালফেটের সলিবিলিটি কমতে থাকবে, এর জন্যই তো ব্যারিয়াম সালফেট ইনসলিবল। তাহলে ব্যায়াম হাইড্রোক্সাইড অনেক সময় মোস্ট সলিবল ব্যারিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ। আর ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে মোস্ট সলিবল, আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিস্ট সলিবল। ব্যারিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এগুলো হচ্ছে লিস্ট সলিবল। মনে থাকবে, এটা খেয়াল রাখো। 1 মার্ক। ইয়েটা খোলো, যে কোনো একটা টেস্ট কোশ্চেন পেপার খোলো, এমসিকিউ, এই কোশ্চেনটা পাবা, হাইড্রোক্সাইড এন্ড সালফেট সলিবিলিটি, 1 মার্ক আসবেই। দুইটা কোশ্চেন পেপার খুললে একটাতে পাবাই কনফার্ম। আচ্ছা, নাম্বার 2 করবা reactions with oxygen. Metal react with oxygen to form metal oxide, group 2. করবা flame test. Color গুলো important. Calcium compounds give a brick red color. জানো? Strontium scarlet red, barium apple green, আর magnesium কি? White. Very good. তাহলে এই তিনটা কালার, এগুলো ল্যাবের জন্য লাগবে, হ্যাঁ, পেপার 3। এখন বই তো ওরা লিখছে, they are detecting what to say and what to not, হ্যাঁ। রুলারের কথা মানা লাগবে। সো এডুকেশনে ওরা since they are making the constitution, you need to obey, otherwise you need to revolt. রেড তো অনেকগুলো আছে, লিথিয়াম হল রেড, লিথিয়াম আয়ন রেড, ক্যালসিয়াম 2+ রেড, এরপর এই যে এটা কি স্ট্রন্টিয়াম না, স্ট্রন্টিয়াম হচ্ছে স্কারলেট রেড, আরেকটা কি যেন আছে ক্রিমসন রেড একটা আছে, রুবিডিয়ামের কালার কি, হ্যাঁ এরকম। সো 4টা রেড আছে। সো ফ্লেম কালার স্ট্রন্টিয়াম, ক্যালসিয়াম, স্ট্রন্টিয়াম, ব্যারিয়াম। সো এগুলো গেল। সো ফ্লেম কালারটা মনে রাখবা গ্রুপ 2 এই তিনটা, হ্যাঁ, strontium, calcium, strontium, barium, right? Okay. Reactions of oxides with dilute acid. Any metal oxide, মানে group 2 metal oxide, if reacts with hydrochloric মানে acid, it forms salt and water. So metal oxide plus acid, salt and water, metal hydroxide and acid, salt and water, metal carbonate and acid, salt, water, carbon dioxide, metal and acid, salt and hydrogen. এই 4টা রিঅ্যাকশন আমরা ও লেভেলে পড়াইছি তোমাদেরকে। সো এগুলো নিয়ে আমি কথা বলতে পারবো না। Reactions with water কি? Liquid water, very slow reaction. So magnesium and water যদি স্টিম হয়, এটা আমরা তোমাদেরকে বলছি, যদি লিকুইড ওয়াটার হয় তাহলে হাইড্রোক্সাইড ফর্ম করবে, যদি লিকুইড ওয়াটার হয় তাহলে হাইড্রোক্সাইড। সো ট্রানজিশন মেটালস এন্ড देयर কেমিস্ট্রি কি ব্যাপার, কে কথা বলে? ফার্স্টে যেটা বোঝা দরকার, এটা হচ্ছে এই যে ইয়েলো জোনটা দেখো, কোথায় 2 আর 3 মাঝখানে, কোথায় জানেন লাগছে, এখানে 30টা এলিমেন্ট। ও আচ্ছা, এটা আগের ক্লাসের রেকর্ডিং শেষ হইছে, ওইটা অন হয়ে গেছে। ওকে, ঠিক আছে। সো কি বলতেছি, লিকুইড ওয়াটার হাইড্রোক্সাইড দিবে, মেটাল হাইড্রোক্সাইড। আর যদি স্টিম দাও, এই যে দেখো ওয়াটার ইন গ্যাসিয়াস স্টেট কি হবে, মেটাল অক্সাইড। বুঝা যায়? তাহলে মেটালের সাথে স্টিম রিঅ্যাক্ট করলে মেটাল অক্সাইড ফর্ম করে এন্ড হাইড্রোজেন গ্যাস। যদি লিকুইড ওয়াটার দাও তাহলে হাইড্রোক্সাইড ফর্ম করে উইথ হাইড্রোজেন গ্যাস। সো হাইড্রোজেন গ্যাস ইজ কমন। এগুলো ও লেভেলস। Since as we go down the group, metal becomes more reactive. So তুমি hydrogen gases bubbles বা reaction যেগুলো হবে, এগুলো you will get more vigorous stage. Barium, এই দেখো, barium reacting vigorously with water, forming alkaline barium hydroxide solution and giving off hydrogen gas. বোঝা যায় কথাটা? হ্যাঁ, সেগুলো নিয়ে কথা বলার কিছু নাই কিন্তু।
reactions of group 2 oxides and water. তোমরা জাস্ট আন্ডারলাইন করে নাও, মার্ক করে নাও। এই তানিশা ভালো করে মার্ক করো, কিন্তু কি পড়বা? Reactions of group 2 oxides and water. Magnesium oxide is only slightly soluble in water and forms a weakly alkaline solution of magnesium hydroxide. A saturated solution of magnesium hydroxide will have a pH of 10. Cannot, because slightly soluble. So magnesium oxide will react with water to form magnesium hydroxide, and it's very slightly soluble. So 10 is the pH. ঠিক আছে? 10 pH. Whereas calcium hydroxide, pH will rise. So it will form calcium 2 plus and hydroxide ion. It already bolsi. Group 2 sulfate solubility decreases down the group. Hydroxide increases down the group. Right or wrong? Magnesium hydroxide is least soluble. That's why the pH is 10.